প্রিয় শিক্ষার্থীরা, চলছে বৈশ্বিক মহামারী করোনা। আমরা প্রত্যেকে ঘরে আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। অন্যান্য বিশ্বের মতো আমাদের বাংলাদেশ করোনায় আক্রান্ত হয়েছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং মৃত্যুর সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে। 5,000 এর অধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক লেখাপড়ার কথা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনা এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা এবং ভোট প্রদানদের দৃঢ় পদক্ষেপের কারণে তোমরা ঘরে বসেই তোমাদের পাঠকাজ সম্পন্ন করতে পারছ। চলছে অনলাইন কার্যক্রম। তোমাদের সার্বিক লেখাপড়া নিশ্চয়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে কেডিআরকে অনলাইন স্কুল। তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ এবং সেই অনুসারে নিজেকে প্রস্তুত করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি 10ম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এসো অ্যাসিড, ক্ষারক এবং লবণের ব্যবহার সম্পর্কে জানি। 7ম অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা জানবো অ্যাসিড ও অ্যাসিডের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানবো অ্যাসিড সম্পর্কে। আজকে অ্যাসিডকে বাংলায় বলা হয় অম্ল। আমরা অনেক বইয়ে এটাকে অ্যাসিড রূপেই জানি, ঘাঁটি বাংলা এটাকে অ্যাসিড রূপে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানবো অ্যাসিড কি। তোমাদের বইয়ে তোমরা নিচে ক্লাসে অ্যাসিড সম্পর্কে জেনেছো। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসিড কি তোমাদের এই বইয়ে সেভাবে কিন্তু লেখা নেই, কারণ তোমার নিচের ক্লাসে এটা জেনেছো। তবু সৃজনশীল প্রশ্নে কিন্তু তোমাদের আসতে পারে অ্যাসিড কি। তাহলে আমরা শুরুতে জেনে নিই অ্যাসিড কি। যে সকল যৌগের অণুতে এক বা একাধিক, প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু লেখাটা লিখে নিই। যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে তাকে অ্যাসিড বলে, অম্ল বা অ্যাসিড বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞাটি আরেকবার দেখি। যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে তাকে অ্যাসিড বলে। তাহলে আমরা দেখলাম একটি যৌগ যদি আমরা চিন্তা করি, আমরা উদাহরণস্বরূপ আমরা দেখি HCl। প্রিয় শিক্ষার্থীরা, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি যে একটা অ্যাসিড নাকি HNO3, নাইট্রিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, CH3COOH। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যাসিটিক অ্যাসিড, আমরা কতগুলো অ্যাসিড সম্পর্কে জানলাম, একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটির অণুতে হাইড্রোজেন আয়ন আছে এবং এই হাইড্রোজেন আয়নটা প্রতিস্থাপিত হতে পারে, বিক্রিয়া থেকে বের হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই যে হাইড্রোজেন আয়ন উপস্থিত রয়েছে এই সকল যৌগ অণুতে, এগুলো হচ্ছে অ্যাসিড। এরা যদি জলীয় দ্রবণে আমরা যদি এদেরকে নিই, তাহলে এটা তৈরি করে H+Cl-। আমরা একটু দেখে নিই, এটা তৈরি করছে H+NO3-। এটাকে যদি দেখি 2H+ SO4 2- CH3COO- H+। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে প্রতিটা অ্যাসিড এটা জলীয় দ্রবণে আমরা যদি প্রবেশ করাই, তাহলে এই অ্যাসিডগুলা কি তৈরি করতেছে? জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করতেছে। তাহলে আমরা বলতে পারছি যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে যারা H+ আয়ন তৈরি করে
তারা হচ্ছে অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 147, পৃষ্ঠা প্রত্যেকে দেখে নিতে পারো। 147 পৃষ্ঠা তোমাদের নতুন বইয়ে এই অ্যাসিড সম্পর্কে লেখা আছে। আমরা যে অ্যাসিড কাকে বলে সে সম্পর্কে জানতে পারলাম। তোমাদের জ্ঞানমূলক অংশে অ্যাসিড কাকে বলে এটা এসে থাকে। আমরা এখন জানবো অ্যাসিড কত প্রকার, কি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংজ্ঞাটা নিশ্চয়ই ইতিমধ্যে তুলে নিয়েছো। আমরা আজকে এখন জানছি অ্যাসিড কত প্রকার, কি কি, এবং সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে দেখো 7.11 আছে অ্যাসিড কত প্রকার। অ্যাসিড 2 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, এবং একটি আছে দুর্বল অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ইংলিশে বলি, শক্তিশালী অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমার ভিডিওটি দেখছো, অষ্টম শ্রেণীতে তোমরা অ্যাসিড, ক্ষারক, লবণ সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করেছো, অনেক কিছু তোমরা শিখেছো। যারা আর্টসে আছো বা কমার্সে আছো তারা কিন্তু এই পার্টটা তোমাদের গুরুত্বপূর্ণ। তুমি যারা সায়েন্সে আছো তাদেরও কিন্তু এই অধ্যায়টা আছে, বিধায় আমাদের কাছে প্রত্যেকের কাছে এই বেসিক ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানবো শক্তিশালী অ্যাসিড কাকে বলে। তোমাদের বইয়ে আমরা 147 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি শক্তিশালী অ্যাসিড কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, শক্তিশালী অ্যাসিড সেই সমস্ত অ্যাসিড যারা জলীয় দ্রবণে দ্রুত H+ আয়ন তৈরি করে। শক্তিশালী অ্যাসিড হচ্ছে সেই সকল অ্যাসিড যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে দ্রুত সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ তৈরি করে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীতে কিন্তু এটা জেনেছি যে শক্তিশালী অ্যাসিড যে তারা সেগুলো থাকে খনিতে। তোমরা কিন্তু এটা অষ্টম শ্রেণীতে জেনেছো। আমরা রিভিউয়ের জন্য একটু বলি, এই যে খনিতে থাকে শক্তিশালী অ্যাসিডগুলা, অর্থাৎ আমরা খনি থেকে পাচ্ছি, খনি থেকে যে অ্যাসিডগুলো পাওয়া যায় তাকে বলা হয় শক্তিশালী অ্যাসিড বা খনিজ অ্যাসিড। যেহেতু এটা খনি থেকে পাওয়া যাচ্ছে এজন্য এটাকে বলা হয় খনিজ অ্যাসিড। এবং এই অ্যাসিডগুলো কিন্তু খাওয়া যায় না, এটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, অর্থাৎ এটা খাওয়া যায় না। এই অ্যাসিডগুলা, শক্তিশালী অ্যাসিডগুলা খাওয়া যায় না এবং ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। যেমন আমরা একটু উদাহরণ দিই, যেমন একটু আগে আমি তোমাদের বলেছি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এরা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে দ্রুত H+ আয়ন তৈরি করে, তাই এই অ্যাসিডগুলোকে বলা হয় শক্তিশালী অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড। তোমাদের বইয়ে দেখো এটা চিত্র আঁকা আছে এবং এটার নিচে ক্রস চিহ্ন আছে, অর্থাৎ ভয়ঙ্কর। দেখো প্রত্যেকটি কঙ্কালের নিচে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা তোমাদের জন্য বিপজ্জনক। বিপজ্জনক চিহ্ন তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা জানো সাংকেতিক চিহ্ন, এটা ব্যবহৃত বৈজ্ঞানিক সাংকেতিক চিহ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা চিহ্ন তোমাদের এখানে আছে এবং এই চিহ্নের নিচে তোমাদের একটা ক্রস দেওয়া আছে, অর্থাৎ এটা তোমাদের জন্য বিপজ্জনক। এই কথাটা বোঝানোর জন্য কিন্তু চিহ্নটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে শক্তিশালী অ্যাসিডগুলো আমরা ব্যবহার করব এটা তোমাদের ত্বকের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি দুর্বল অ্যাসিড নিয়ে। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে ধীরে এবং আংশিক বিয়োজিত হয়ে H+ তৈরি করে
তাকে দুর্বল বা উইক অ্যাসিড বলে, দুর্বল বা উইক অ্যাসিড বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি। শক্তিশালী অ্যাসিড দ্রুত H+ আয়ন তৈরি করতেছে এবং সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে, কিন্তু দুর্বল অ্যাসিড ধীরে ধীরে এবং আংশিক বিয়োজিত হয়ে H+ তৈরি করতেছে। আমরা উদাহরণ দিতে পারি, যেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা 147 পেজে আছি এবং তোমরা দেখতে পাচ্ছ দুর্বল অ্যাসিডের এখানে একটি তালিকা দেওয়া আছে। CH3, COOH, প্রিয় শিক্ষার্থী অ্যাসিটিক অ্যাসিড, এবং এখানে দেখতে পারো অক্সালিক অ্যাসিডের সংকেত C2H2O4 এবং সাইট্রিক অ্যাসিডের সংকেত আছে এখানে C6H8O7 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যাসিডগুলো আমরা দেখছি, এই অ্যাসিডগুলো কিন্তু কিসে পাওয়া যায়? বিভিন্ন ফলে, ফুলে পাওয়া যায় বা সবজিতে পাওয়া যায়, এগুলা খাওয়া যায়। তোমরা অষ্টম শ্রেণীতে এটা পড়ছো, এটা খাওয়া যায়। যেহেতু এটা ফলে ফুলে পাওয়া যায়, এই জন্য এর অপর নাম কিন্তু জৈব অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা জৈব অ্যাসিডও নামকরণ করতে পারি, যা তোমার নিচের ক্লাসে তোমরা এটা জেনেছো, জৈব অ্যাসিড। আর এটা ত্বকের জন্য উপকারী, ত্বকের জন্য উপকারী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে জানলাম শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড কি এবং এর বৈশিষ্ট্য আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি প্রশ্ন করি শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের মধ্যে পার্থক্য, তোমাকে এটি যে আমরা ব্ল্যাকবোর্ডে যা লিখলাম, এটা কি তোমরা পার্থক্য করতে পারছো না? যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড কি, এটা খাওয়া যায়, এটা খাওয়া যায় না, ত্বকের জন্য ক্ষতিকর, ত্বকের জন্য উপকারী, এটার অপর নাম কি, এটার সংজ্ঞা কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাসিড কত প্রকার এবং কি কি। আমরা প্রথমে জেনেছিলাম অ্যাসিড কাকে বলে, এখন জানলাম অ্যাসিড কত প্রকার এবং কি কি। এসো আমরা এখন জেনে নিই অ্যাসিডের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো বৈজ্ঞানিক জিনিস, যে কোনো আধুনিক সভ্যতা বা প্রযুক্তিকে দুই ভাগে ব্যবহার করা যায়, দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ভালো ব্যবহার, একটা হচ্ছে মন্দ ব্যবহার। অর্থাৎ তার উপকারী দিক আছে এবং অপকারী দিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে আলোচনা করব উপকারী ব্যবহার, আর তৃতীয়ত তোমাদের সাথে আলোচনা করব ক্ষতিকর ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি, এই যে অ্যাসিড বা অম্ল নিয়ে আমরা আলোচনা করছি, এটার উপকারী কিছু ব্যবহার আছে, যে এটা আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে এটাকে ব্যবহার করতে পারি, এবং অপকারী ব্যবহার বা ক্ষতিকর ব্যবহার ও আমরা আলোচনা করতে পারি। এটার ইউজ বা ব্যবহার ভিন্নভাবে হতে পারে। তাহলে আমরা দেখছি উপকারী ব্যবহারটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পৃষ্ঠাটি উল্টাও। 7.1.2 প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা, যে টপিকস তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, একটি ছেলে, সে আচারের বয়াম থেকে আচার বের করছে। এই যে আমরা আচার সংরক্ষণ করছি, এই আচার সংরক্ষণে অ্যাসিড ব্যবহৃত হয়, আচার সংরক্ষণে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আচার সংরক্ষণ করা হচ্ছে, এটা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডে আচার সংরক্ষণ করা হচ্ছে। এখানে ব্যবহৃত হচ্ছে ভিনেগার, বা আমরা যেটাকে একটু আগে সংকেতে বললাম CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণটাই হচ্ছে ভিনেগার, এটা আচার সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে আমরা দেখলাম যে এই যে আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও দাওয়াত খেতে যাও। দেখো, এই পেজেই আরেকটা ছবি আছে। দাওয়াত খাওয়ার পরে বুরহানি বা দই খেলে আমাদের কি হয়, আমরা কেন বুরহানি বা দই খাই দাওয়াত খেতে যেয়ে? দেখো, এখানে ছবির নিচে দেওয়া আছে, একটা লোক ভরপেট খাবার খাচ্ছে, তার সামনে দেখো চিকেন নাগেট এবং অনেক খাবারের আয়োজন আছে। আমরা ছবিটা দেখো সবাই, এবং ছবির নিচে লাল কালিতে লেখা আছে বুরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে। তাহলে এই যে হজমে সহায়তা করে, আমরা একটা পয়েন্ট করতে পারি, অ্যাসিডের ব্যবহারে হজমে সহায়তা করে। এক্ষেত্রে কোন অ্যাসিড কাজ করতেছে? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে বা বুরহানিতে।
এই দই বা বোরহানি, এই দই বা বোরহানিতে এই ল্যাকটিক অ্যাসিড থাকতেছে, যা আমাদের কি করে, এই যে হজমে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দই এবং বোরহানির কথা বললাম, যে তোমরা নিশ্চয়ই দেখছো কিন্তু কোমল পানীয় আমরা খাই, কোক, স্প্রাইট, তাই না, 7 আপ প্রভৃতি কোমল পানীয় আমরা জানি, স্প্রাইট, তাই না, এগুলা খাচ্ছি। এটাও কিন্তু আমাদের, আমরা কেন খাচ্ছি এটা, প্রায় আমরা এটা কেন খাই, এটা কি জন্য আমাদের কি কাজে লাগে কোমল পানীয়গুলো? এই কোমল পানীয়গুলো অল্প মাত্রায় অ্যাসিডিক, তাই গুরুপাক খাওয়ার পর কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে। তো এই যে কোমল পানীয় পরিপাকে সহায়তা করে, পরিপাকে সহায়তা, এই পরিপাকে সহায়তা করে কোমল পানীয়। তাহলে আমরা কেন কোমল পানীয় খাই তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোমল পানীয় স্প্রাইট, 7 আপ ইত্যাদি। তাহলে আমরা কিন্তু অ্যাসিডের যে উপকারী ব্যবহারগুলো আমরা এক এক করে কিন্তু জানছি, যে এই যে কোমল পানীয় খাচ্ছি আমরা, সেটাও কিন্তু আমরা যে ফল খাই, ভিটামিন সি, তাই না, পেয়ারা, লেবু, আপেল, কমলা, আমলকি, এই টক ফলগুলা, এই ফলগুলো আমাদের কি করে, এই ফলগুলো আমাদের ক্ষত সারাতে সাহায্য করে, বিভিন্ন রোগ, স্ক্যারভি রোগ বা ক্ষত সারাতে এই যে ফলগুলো আছে, ফল, টক ফল, এই ফলের মধ্যে ফলের যে অ্যাসিড, এই ফলের অ্যাসিড তোমার ব্যবহৃত হচ্ছে, যা আমরা এই যে স্ক্যারভি রোগ বা ক্ষত সারাতে আমরা পেয়ারা খাই, এগুলো কিন্তু আমাদের উপকার করে। এখন আমি তোমাদের আরও কিছু উপকারী ব্যবহার তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে যে এই অ্যাসিড কিন্তু দেখো আমরা খনিতে পাচ্ছি, আবার আমরা জৈব ফলে পাচ্ছি, এবং কোন কোন অ্যাসিড দেখো, এক এক অ্যাসিড একেবারে আমরা যে এতক্ষণ যে অ্যাসিডের ব্যবহারগুলো আলোচনা করলাম, এই অ্যাসিডগুলো কিন্তু আমাদের জৈব অ্যাসিড, অর্থাৎ যেগুলাতে কিন্তু আমরা খনিতে পাচ্ছি না, ফলে পাচ্ছি, সেগুলো দেখো আমাদের এই কাজগুলো করতেছি। আরও অনেক অনেক কাজ তোমরা উচ্চতা শ্রেণীতে জানতে পারবে। এখন আমি তোমাদের সাথে যে আলোচনা করব খনিজ অ্যাসিডের কিছু ব্যবহার আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এই যে HCl বা সালফিউরিক অ্যাসিড, এটা টয়লেট পরিষ্কার করার যে হারপিক, টয়লেট পরিষ্কারক রূপে এই অ্যাসিডটা ব্যবহৃত হচ্ছে, এবং তোমরা নাম জানো অনেক কোম্পানি, হারপিক, ফিনপিক প্রভৃতি তোমরা জানতে পারো। এতে শক্তিশালী অ্যাসিড HCl এবং H2SO4 প্রভৃতি অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে টয়লেট পরিষ্কার রূপেও তোমরা অ্যাসিড ব্যবহার করতে পারছো। সৌর প্যানেল বা আইপিএস চালাতে, যাদের বাসায় আইপিএস আছে, তাহলে এই আইপিএস চালাতে কিন্তু তোমরা এই যে অ্যাসিডের ব্যবহার এখানে লক্ষ্য করবে। এখানে ব্যবহৃত হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমি 149 পেজে তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা যাদের সামনে বই আছে দেখে নিতে পারতেছো, যে এই যে অ্যাসিডের ব্যবহার আমরা জানছি যে আইপিএস চালাতে, তোমরা আরও অষ্টম শ্রেণী শিখেছিলে সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড তৈরি হয়, সাপ তাড়াতে, এই সাপ তাড়াতেও তুমি অ্যাসিড ব্যবহার করবে। বাসার এক কোনায় শিশিতে যদি কার্বলিক অ্যাসিড রেখে দাও, এই কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে সাহায্য করে, বা সাপ ওই ঘরে প্রবেশ করবে না। তাহলে তোমরা কিন্তু অ্যাসিডের অনেক অনেক ভালো ব্যবহার তোমরা কিন্তু জানতে পারছো, শিখতে পারছো তোমাদের এই বই থেকে। আরও অনেক ব্যবহার এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের কখনো বলতা, ভীমরুল বা বিচ্ছুতে কামড়ায়, তখনও তোমরা কিন্তু এই যে অ্যাসিড জাতীয় যে আছে, সেটা তুমি যেখানে লাগাও বা সেখানে করো, তাহলে কিন্তু তোমার সে ব্যথা থাকবে না, এবং তোমরা এটাও জানতে পারবে তোমাদের। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই অ্যাসিডের অনেক উপকারী ব্যবহারের মাঝেও কিছু অসাধু, কিছু দুর্বৃত্ত, কিছু খারাপ লোকেরা এই অ্যাসিডকে খারাপ কাজে ব্যবহার করে, যা তোমরা পত্রপত্রিকায় বা টেলিভিশনের সংবাদে প্রায়শই দেখে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবহারগুলো কি? এই ব্যবহার কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। মানব যে আমি যেটা আগেই বলেছি, এই অ্যাসিড হচ্ছে একটা ক্ষয়কারক বস্তু। এটা কি করে? এই অ্যাসিড ক্ষয়কারক বস্তুটা কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে, এবং এটা আমাদের শরীর পুড়িয়ে ফেলে। কোনো জিনিসপত্রের পর যদি পড়ে, কোনো শার্টে যদি পড়ে কারো, শার্টও পুড়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে একটা ক্ষতিকর ব্যবহার, ক্ষয়কারক রূপে, এটা একটা ক্ষয়কারক রূপে ক্ষতিকর ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় দেখো যে কেউ কাউকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে, বা অ্যাসিড সন্ত্রাস। তোমাদের বইয়ে অ্যাসিড অপব্যবহার, আইন কানুন এবং সামাজিক প্রভাব 150 পেজ, 150 পেজে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাসিডের অপব্যবহারের মধ্যে অ্যাসিড নিক্ষেপ, ক্ষতিকর ব্যবহার হচ্ছে অ্যাসিড নিক্ষেপ। প্রেমে ব্যর্থতা, দারিদ্রতা,
সামাজিক ও পারিবারিক শৃঙ্খলার অভাবে অনেক দুর্বৃত্ত নিষ্ঠুর চরিত্রের মানুষ অন্যের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারে এবং এই ভয়াবহ অপরাধটা করে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসিড অপব্যবহারের মধ্যে এটা অন্যতম একটি অপব্যবহার যে মানুষের সুন্দর মুখকে ঝলসে দেয়, মানুষের সুন্দর ক্যারিয়ারটিকে নষ্ট করে দেয়। এরকম পৃথিবীর সকল সমাজে এরকম দু একজন খারাপ বা নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে, আমাদের সমাজেও আছে। তারা তাদের নিজের প্রতিহিংসা মেটাতে মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারার মতো ভয়াবহ অপরাধ করছে। অ্যাসিড ছুঁড়ে মারার মানুষের সমস্ত শরীর ঝলসে দেয়, তাদের মুখমণ্ডল অ্যাসিড ছুঁড়ে সে বিকৃত আকার ধারণ করে এবং অ্যাসিড সন্ত্রাসের শিকার যে লোক হয় সে সামাজিকভাবে বিকৃত চেহারা মানুষের সামনে আসতে চায় না, সে আত্মহত্যা করে বা ধ্বংসের দিকে এগিয়ে যায়। পুরো সমাজ, বিশেষ করে গ্রাম অঞ্চলে মেধাবী ছাত্রী, সম্ভাবনাময় শিক্ষার্থী, গৃহবধূরা এটা আক্রান্ত হয় এবং দুর্বিষহ জীবনযাপন করে, এমনকি মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমরা অ্যাসিড সন্ত্রাসের সম্পর্কে পড়ব এবং তোমাদের বইয়ে সম্পর্কে কিন্তু প্রশ্ন এসে থাকে। আমরা অ্যাসিড সন্ত্রাস দেখলাম, এটা অ্যাসিডের ব্যবহার, এর শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড, জেল, জরিমানা এবং নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুসারে আমরা প্রিয় শিক্ষার্থীরা পড়ছি 150 পৃষ্ঠা। 1995 সালের নারী ও শিশু নির্যাতন আইন অনুসারে অ্যাসিড ছোড়া যাবজ্জীবন শাস্তি কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং যারা এই জীবন ধ্বংস করে দিচ্ছে তাদের কিন্তু কঠোর শাস্তি এবং আমাদের বাংলাদেশ সরকার ইতিমধ্যে অনেক শাস্তি কার্যকর করেছে, যা আমরা পত্রপত্রিকায় দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ক্ষয়কারক বস্তুরূপে অ্যাসিডের ব্যবহার, অ্যাসিড নিক্ষেপ, এরপরেও কিছু জঙ্গি সংগঠন আছে, যারা এই যে মানুষ মারার কাজে অ্যাসিড দিয়ে বোমা, পেট্রোল বোমা যেটাকে বলে, পেট্রোল বোমা বা বাজি রূপে, এই যে পেট্রোল বোমা বা বাজি রূপেও অ্যাসিড ব্যবহৃত হচ্ছে এবং এই অ্যাসিডে কিন্তু অনেক ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে। এই বোমা তৈরিতে যে অ্যাসিড ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা দেখছি যে অ্যাসিডের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, যখন ব্যবহার আসবে আমরা ভালো ব্যবহার অ্যাসিডের এবং তার সাথে কিছু ক্ষতিকর ব্যবহারও আলোচনা করব। গুরুত্বের মধ্যে উপকারী দিক এবং অপকারী দিকও আছে। আমরা অনেক বোমা তৈরি করে সেটা যে পাহাড়কে সমতল করার কাজে ব্যবহার করি। ভালো ব্যবহারগুলোই আমরা করব, খারাপ ব্যবহারগুলো আমরা জেনে রাখবো যে এটার কি, কিন্তু এটা কখনো আমরা খারাপ কাজে ব্যবহার করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম অ্যাসিড এবং ক্ষারের ব্যবহার। আমি শুরুতেই তোমাদের বলেছি আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আছি, যা অষ্টম শ্রেণী থেকে তোমরা অধ্যয়ন করে আসছো এবং দশম শ্রেণী বা নবম শ্রেণীতে তোমরা যে পাঠটা শিখছো এটা কিন্তু তারই একটা বিস্তারিত রূপ এবং উচ্চতর শ্রেণীতে তোমরা এটা বিক্রিয়া সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারবে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং কিভাবে আমরা অ্যাসিড চিনতে পারবো সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব এবং এটার পরে আমি তোমাদের সাথে অ্যাসিড শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি প্রথমেই জানছি যে জৈব অ্যাসিডগুলা অ্যাসিড সাধারণত তোমাদের অষ্টম শ্রেণীতে পড়েছ, সাধারণত টক স্বাদযুক্ত, তবে স্বাদ না গ্রহণ করা উত্তম। কেন উত্তম? কারণ এই অ্যাসিড অনেক ক্ষয়কারক বস্তু, তোমাদের জিভে বা এসে লেগে অনেক ক্ষতি হতে পারে, পুড়ে যেতে পারে। এটি জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে। এটি নীল লিটমাস কাগজকে লাল করে, অর্থাৎ নীল লিটমাস কাগজ তুমি অ্যাসিড দ্রবণে প্রবেশ করালে সেটাকে লাল করবে। এটি ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্যগুলা কি। এটা সাধারণত
বিভিন্ন বর্ণের কিন্তু হয়ে থাকে, বর্ণ কিন্তু আর পদার্থ আমরা সবসময় বলতে পারি না, কি বর্ণেরও হয়ে থাকে। তাহলে আমরা বলতেছি যে অ্যাসিডের অনেক বৈশিষ্ট্য কিন্তু আমরা আছে, আমরা তার মধ্যে 4টি বৈশিষ্ট্য আমরা জেনে রাখছি। তোমাদের এই পাঠ্যে বৈশিষ্ট্য সম্পর্কে খুব একটা আলোচনা নেই। আমরা চলে যাব অ্যাসিড শনাক্তকরণ। প্রিয় শিক্ষার্থীরা, কীভাবে আমরা অ্যাসিড শনাক্ত করতে পারি? অ্যাসিড শনাক্তকরণ তোমাদের এখানে বইয়ে বিভিন্ন রকম পানীয় ও ফলের রসের অম্লত্ব খারত্ব শনাক্তকরণ এখানে তোমাদের বই আলোচনা করা আছে দলগত কাজে। তাহলে এই যে বিভিন্নভাবে আমরা কিন্তু এটা বাড়িতেও এটা আলোচনা করতে পারি। তাহলে এটার জন্য আমাদের কি দরকার? টুথপেস্টের অম্লত্ব বা খারত্ব আমরা এই করতে পারি। আমি একটা বস্তু তোমাদের এখানে বলেছি, এটি নেই লিটমাস কাগজকে লাল করে, অর্থাৎ শনাক্ত করার জন্য আমরা লিটমাস পরীক্ষা নিঃসন্দেহে করতে পারি। লিটমাস পরীক্ষা, এই লিটমাস কাগজে যদি আমরা কোনো দ্রবণ, অজানা দ্রবণ যদি অ্যাসিড হয় এবং সেই দ্রবণে তুমি যদি নীল লিটমাস প্রবেশ করাও, নীল লিটমাস কাগজ তুমি যদি দাও, সেই নীল লিটমাস কাগজটি কি হয়ে যাবে? লাল লিটমাস কাগজে পরিণত হবে। তাহলে এই লাল লিটমাস কাগজ দেখে তুমি কিন্তু বুঝতে পারছো যে অজানা দ্রবণটি হচ্ছে অ্যাসিড। এবার তুমি যদি এই অ্যাসিড দ্রবণে লাল লিটমাস কাগজ প্রবেশ করাও, লাল লিটমাস কাগজ, সেটি হয়ে যাবে আরো লাল, অধিক লাল লিটমাস কাগজে পরিণত হবে, যা দেখে তুমি খুব সহজেই কিন্তু এই যে দ্রবণটা, এই যে অজানা দ্রবণটা সেটা অ্যাসিড, তুমি সেটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসিড এর ব্যবহার, অ্যাসিডের ধর্ম, অ্যাসিডের বৈশিষ্ট্য প্রভৃতি সম্পর্কে আজকে কিন্তু জ্ঞান লাভ করলাম। তাহলে আমি যদি তোমাদের একটা ছোট সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির কাছে ছেড়ে দিই, তোমরা নিশ্চয়ই সেটা করতে পারবে এবং বাড়ি থেকে সেটা করে আনতে পারবে। তাহলে আমি তোমাদের মূল্যায়নের জন্য যদি এখন অনেকটা প্রশ্ন করি, যারা আমাকে তারা হয়তো বলতে পারবে। আমি যদি বলি বলো তো অ্যাসিড কি, অনেকে সেটা বলতে পারবে। আমি যদি প্রশ্ন করি অ্যাসিডের কয়েকটা বৈশিষ্ট্য বলো, নিশ্চয়ই অনেকে বলতে পারবে। আমি যদি জানতে চাই যে একটা শক্তিশালী অ্যাসিডের নাম বলো, বলতে পারবে। যদি বলি দুর্বল অ্যাসিডগুলা কোথায় থাকে, কীভাবে পাওয়া যায়, তোমরা অনেকেই সেটা বলতে পারবে। আমি যদি জানতে চাই অ্যাসিড কীভাবে আমরা শনাক্ত করতে পারি, তোমরা অনেকেই পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি একটি ছোট্ট প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। HCl, H প্লাস প্লাস Cl মাইনাস, একটা উদ্দীপক যদি আমরা নিই, ক, তোমরা একটু খাতায় তুলে নাও প্রশ্নটি। অ্যাসিড কাকে বলে? এই প্রশ্নে তোমাদের জন্য নম্বর বরাদ্দ আছে 1, সংখ্যাটা স্পেসিফিক করে দিবে। দুর্বল অ্যাসিড বলতে কি বোঝো? প্রশ্নের জন্য তোমার নাম্বার অনুধাবন অংশে 2 নম্বর বরাদ্দ আছে এবং উদ্দীপকে ব্যবহৃত পদার্থটি একটি অ্যাসিড, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে যে পদার্থটি ব্যবহার করেছি সেটি একটি অ্যাসিড, এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। প্রমাণের সাথে তোমরা ব্যাখ্যা করতে পারো। উদ্দীপকের, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন তুলে নিই। উদ্দীপকের পদার্থ এর ব্যবহার ও সতর্কতা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্নটি আমরা নিয়ে আলোচনা করলাম, যে এই প্রশ্ন তোমাদের বাড়িতে করতে হবে এবং তোমরা স্কুল খোলার পর তোমাদের শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নাও এবং তোমাদের পাঠে মনোযোগী থাকো এবং এই করোনা ক্রান্তি লগ্নে আমরা করোনার সংক্রমণের প্রতিরোধ করি এবং মানুষকে উৎসাহিত করি এবং প্রত্যেকে ভালো থাকি। ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে।